আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যুদ্ধবন্ধে পাকিস্তানের মধ্যস্থতা ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা শুরু। স্বস্তি ফেরেনি দেশের জ্বালানির বাজারে, চাপ সামলাতে রাজধানীতে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে সংকট, মন্তব্য বিরোধী দলীয় নেতার। দেশে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতার পরিবেশ অব্যাহত রাখবে বিএনপি। রুহুল কবির রিজভী। কাল শেষ হচ্ছে সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়নপত্র বিক্রি। হাম ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু। কাল থেকে সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ টিকার ক্যাম্পেইন জানালেন স্বাস্থ্য সচিব। এবং শিগগিরই চাঁদাবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামবে র্যাব। সারা দেশে সেক্টর ভিত্তিক 650 চাঁদাবাজের প্রাথমিক তালিকা প্রস্তুত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। 6 সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের অবসান, হরমুজ প্রণালী খুলে দেওয়া সহ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি কূটনীতিকরা। মূল বৈঠকের আগে দুই দেশের প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করে। বিকেলে আলোচনা শুরুর কথা থাকলেও বৈঠকে বসার আগে নতুন 2 শর্ত দেয় তেহরান। বলা হয়, লেবাননে হামলা বন্ধ আর বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানি সম্পদ ফিরিয়ে না দিলে কোনো আলোচনা হবে না। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, নতুন শর্তে মার্কিন প্রেসিডেন্ট রাজি, তবে বিষয়টি মিথ্যে হিসেবে দাবি করছে হোয়াইট হাউস। এদিকে আলোচনা ভণ্ডুল হলে ইরানে আবারও অভিযানের হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। টানা 39 দিনের হামলার পর ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরই মধ্যে সচল হতে শুরু করেছে ইরানের সকল কার্যক্রম। শনিবার থেকে ব্যাংক ও বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। যুদ্ধবিরতি নিয়ে টেকসই আলোচনায় বসতে পাকিস্তান পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এর নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে শুক্রবার ইসলামাবাদে পৌঁছান ইরানের প্রতিনিধি দল। যুদ্ধবিরতির এমন পরিস্থিতির মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের দেইর কানুন রাশ আল আইন শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরু করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান, আলোচনা শুরু হওয়ার আগে লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদের ছাড় দেওয়া, এই 2 বিষয়ে ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় ব্যর্থ হলে আবারও ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সমঝোতা না হলে ইরানে আঘাত হানার লক্ষ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে অস্ত্রশস্ত্র তোলা হচ্ছে। এছাড়া ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানের পারমাণবিক অস্ত্র গুরুত্ব পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ভার্জিনিয়ার শার্লটসভিলের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বসছে ইসরায়েল ও লেবানন। এই আলোচনার মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। আশিকুর রহমান, এটিএন বাংলা। ইরান আমেরিকা যুদ্ধবিরতির পরও স্বস্তি ফেরেনি জ্বালানির বাজারে। দেশের ফিলিং স্টেশনগুলোতে এখনও চলছে তেলের জন্য হাহাকার। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে সময় মতো জ্বালানি না পাওয়ায় এবং নগরীর সব পাম্প খোলা না থাকায় সংকট কাটেনি। তবে শনিবার থেকে নগরীর বেশ কয়েকটি পাম্পে সরকার ঘোষিত অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে 10 লিটার জ্বালানি পাচ্ছেন মোটরসাইকেলের চালকরা।
তহিদুর রহমান নিশানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কমলেও দেশের বাজারে কমেনি জ্বালানি নিয়ে ভোগান্তি। এখনও রাজধানীর ফিলিং স্টেশনগুলোই দীর্ঘ হচ্ছে জ্বালানি প্রত্যাশীদের সারি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গত কয়েকদিনের তুলনায় শনিবার বেশি চাপ লক্ষ্য করা গেছে। জ্বালানি পেতে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তিতে চরম হতাশ গ্রাহকেরা। আমি পাম্পে আসছিলাম ভাইয়া ভোর 4টার পরে, 4:15 কি 4:30টার দিকে, এখনো পাম্পে যাইতে পারি নাই। মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় সংসদে বলতেছে যে তেলের অভাব নাই, কিন্তু আমরা জনগণ, সাধারণ জনগণ খুব কষ্ট পাচ্ছি ভাই। তেল আছে সব জায়গায়, তেল আছে, পামালারা হয়তো অনেক জায়গায় দেয় না, এক জায়গায় দেয় 1 লিটার, এক জায়গায় দেয় 2 লিটার, দিতে চায় না। এরকম সিরিয়ালে তো এত তেলের অভাব থাকার কথা না আমাদের। এদিকে অবৈধ মজুত ঠেকাতে পরীক্ষামূলকভাবে অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে মোটরসাইকেলে তেল বিক্রি করছে বেশ কিছু পাম্প। এই অ্যাপসে যখন আপনার তথ্য থাকবে তখন তেলের একটা খরচের একটা হিসাব পাওয়া যাবে যে বাংলাদেশে কতগুলো, একটা জরিপ হয়ে যাবে। অ্যাপ হচ্ছে একটু বেশি দিচ্ছে, 10 লিটার পর্যন্ত পার ডে দিচ্ছে। তো এখনো পাই নাই, পাওয়ার পরে এক্স্যাক্টলি আমি ডিটেলসটা বলতে পারবো। পাম্প কর্তৃপক্ষ বলছে নগরীর বেশিরভাগ পাম্পেই সময় মতো জ্বালানি ডিপো থেকে আসছে না। এতে অন্যান্য পাম্পে বাড়ছে মানুষের চাপ। যদি অ্যাট এ টাইম সারাদিন আমরা যেমন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তেল দেওয়ার ব্যবস্থা করে থাকি, এটা যদি সবগুলো পাম্পে অ্যাট এ টাইম করা যেত, আসলে সবগুলো পাম্পে যদি অ্যাট এ টাইম তেল দিত, তাহলে দু একটা পাম্পের প্রতি এই প্রেশারটা থাকতো না। তেলের জন্য দীর্ঘ সময় নগরীর রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে রাস্তায় বাড়ছে যানজট। জ্বালানি সংকট নিয়ে গ্রাহকদের আতঙ্ক কমানো গেলে এই ভোগান্তি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। দেশে রাজনৈতিক সিন্ডিকেটের কারণে তেলের সংকট চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সেমিনারে কথা বলেন তিনি। এদিকে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে জামায়াতের আমির বলেন, আবারও জনগণের অধিকার পায়ে পিষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণের অধিকার আদায়ে সরকারকে চুল পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন বিরোধী দলীয় নেতা। খায়রুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জমায়েত। যোগ দেন সারা দেশ থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা। আমন্ত্রিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। সম্মেলনে আগামী 3 বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি নির্বাচন করা হয়। সভাপতি হিসেবে আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে লস্কর মোহাম্মদ তসলিম নির্বাচিত হন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্য উন্নয়ন হয় না জানিয়ে বক্তারা বলেন, সরকার গণভোটের রায় না মেনে ফ্যাসিবাদের পথে হাঁটছে। ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। শ্রমিক আন্দোলনকে, ট্রেড ইউনিয়নকে ক্ষমতায় যাবার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকদের ভাগ্যের বদল হয়নি। জনগণের ভোটকে যারা গ্রহণ করে নাই তারা জনগণের পক্ষের বন্ধু হইতে পারে নাই। কোন সরকারি শ্রমিকদের চাওয়া পাওয়া পূরণ করেনি বলে মন্তব্য করেন জামায়াতের আমির। রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। মালিকরা ইনসাফের ভিত্তিতে তাদের যা করণীয় তা করবে, বাকিটা রাষ্ট্রকে শেয়ার করতে হবে। শ্রমিকদের সন্তানদেরকে মানুষ করার দায়িত্ব পরিপূর্ণভাবে শুধু সরকারকেই নিতে হবে। জনগণের স্বার্থের প্রশ্নে সরকারকে এক চুলও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায়ে শীর্ষক সেমিনারে বিরোধী দলীয় নেতা বলেন, দেশের রাজনৈতিক সিন্ডিকেটের কারণে তেলের সংকট বাড়ছে। যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলোর পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি তা অব্যাহত রাখতে চায় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমার দ্বিতীয় দিনে তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। বিএনপি জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে ভূমিকাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান রিজভী।
12 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী 12 মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। 15-16 বছরের লড়াইয়ের পর আমরা গণতান্ত্রিক চর্চা, রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশটি পাওয়া গেছে সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে। দেশের জনগণ জানবে যে যারা ক্ষমতায় আছেন বা পার্লামেন্টে যারা আছেন, সরকারি দল, বিরোধী দল, একটা সুস্থ এবং সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অবলম্বন করছেন এবং প্রত্যেকটিতেই জনগণের কাছে জবাবদিহিতার একটি পরিবেশ তৈরি হয়েছে। হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ও সিলেটে হাম এবং হাম সন্দেহে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 968 শিশু, যাদের মধ্যে 80 জনের হাম শনাক্ত হয়েছে। এদিকে রোববার থেকে 4 সিটি কর্পোরেশনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন। তহিদুর রহমান তুহির প্রতিবেদন। সারা দেশে হাম আতঙ্কের মধ্যেই হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় অন্তত 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 968 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে 80 জনের। এদিকে রোববার থেকে ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আমরা একযোগে আগামীকাল থেকে শুরু করব টিকাদান কর্মসূচি। সরকারের উদ্যোগের ফলে দেশে এখন হামের টিকার কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে সচিব বলেন, 6 মাস থেকে 5 বছর বয়সী সব শিশুকেই হামের টিকার আওতায় আনা হবে। আমাদের সিরিঞ্জের কোনো ঘাটতি নাই, টিকারও কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমাদের সকল বাচ্চারা টিকা পাবে। আমরা শুধু এখন শুরু করছি ইমার্জেন্সি বেসিসে এবং এটা আমাদের নিয়মিত ইপিআই কর্মসূচির সাথে আমরা একত্রিত হয়ে যাবে। হাম নিয়ে আতঙ্ক নয়, সঠিক চিকিৎসার মাধ্যমে অর্ধেকের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলে দাবি সরকারি হাসপাতালের চিকিৎসকদের। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে সড়ক পরিবহন, ফুটপাত, বাজারঘাট সহ সেক্টর ভিত্তিক 650 চাঁদাবাজদের প্রাথমিক তালিকা তৈরি করেছে র্যাব। সবচেয়ে বেশি নারায়ণগঞ্জে 110 জন। দলমতের ঊর্ধ্বে থেকে চাঁদাবাজদের গ্রেফতারের দ্রুত অভিযান শুরু হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইফতেখার চৌধুরী। মনির হোসেন তপু রিপোর্ট। জিরো টলারেন্স নীতি নিয়ে এবার চাঁদাবাজ নির্মূলে সাঁড়াশি অভিযানে মাঠে নামছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সরকারের নির্দেশে সারা দেশের 650 শতাধিক চাঁদাবাজের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে সংস্থাটি। তালিকা ধরে দলমতের ঊর্ধ্বে থেকে র্যাবের 15টি ব্যাটালিয়ন একযোগে এই অভিযান পরিচালনা করবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা করা এবং ব্যবসায়ীরা যাতে ভয় ডরহীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে সে বিষয়টিকে মাথায় রেখে এই অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাব। গোয়েন্দা নজরদারি চালু রয়েছে এবং আমরা এই তালিকা তৈরি করছি যেটা একেবারেই আনবায়াসড হবে এবং যারাই এই তালিকাতে থাকবে আমরা চেষ্টা করব অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এই জঘন্য অপরাধকে দমন করার জন্য। আমরা এখানে দিন হিসেবে বলে নেই, এটা যত দ্রুত সম্ভব, কারণ এটার খুব দ্রুতই আমাদেরকে মাঠে নামতে হবে এমনই নির্দেশনা আছে। ইনশাআল্লাহ এটা আজকেও হতে পারে। র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের এই পরিচালক আরও বলেন, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় জড়িতদের তথ্য যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমাদেরও যে ছায়া তদন্তের কার্যক্রম সেটা চলমান আছে। আমরা নিশ্চিত হলে অবশ্যই অতি দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের পর র্যাব মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো অপরাধে জড়ায়নি বলে দাবি করেন র্যাবের এই কর্মকর্তা। আমাদের কাছে বর্তমানে এই ধরনের কোনো রকমের রাজনৈতিক প্রেশার নেই এবং গত জুলাই আগস্টের পর থেকে র্যাব এই ধরনের মানবতা বিরোধী কোনো ধরনের কাজে সংশ্লিষ্ট হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল 24 ঘন্টায় র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন মানব পাচার, অপহরণ, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত 14 জনকে গ্রেফতার করেছে। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
জ্বালানি সংকট অব্যাহত থাকলে নতুন করে দেশের 14 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া নিয়ে বিশ্বব্যাংকের সতর্ক বার্তাকে আমলে নিয়ে বাজেট দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তাগিদ দেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া লন্ডভন্ড ভঙ্গুর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ঘোষিত হতে যাচ্ছে এবারের বাজেট। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজস্ব খাতে অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করেন, যেই জিনিসটি মাননীয় স্পিকার হচ্ছে আপনার অর্থনীতিকে আরো বেশি সুরক্ষিত করবে। জনগণের উপর চাপ নয়, আমরা প্রায় 12 লাখ কৃষকের মাথার উপর থেকে পাহাড় সমান ঋণের বোঝা কমিয়ে দিচ্ছি মাননীয় স্পিকার। অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বাড়ানোর কৌশল নিয়ে সংসদীয় পদ্ধতির বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল ইস্টার্ন ইউনিভার্সিটি আর বিরোধী দল টিরসাস ট্রেনিং কলেজ। বিতর্কের মূল্যায়ন পর্বে ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম জাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন হলেও গুণগত পরিবর্তন না হওয়ায় অর্থনৈতিক পরিস্থিতি ছিল বিপর্যস্ত। 2014-এর পরে যেই অবস্থাটা পেয়েছি, আমরা দেখেছি যে এখানে সেখানে নানান রকমের ভৌত অবকাঠামোর অগ্রগতি হয়েছে, নানান রকমের পরিমাণগত অগ্রগতি হয়েছে, কিন্তু গুণগত বিষয়টি যেহেতু পেছনে ছিল, সেই জন্য কিন্তু আমরা একটা বিপর্যস্ত অর্থনীতি পেয়েছি। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেটে মুনশিয়ানা দেখাতে হবে সরকারকে। সৎ ব্যবসায়ীদের হয়রানি না করার পাশাপাশি বাড়তি করের বোঝা চাপানো যাবে না নিম্ন আয়ের মানুষদের উপর। দেশের একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আওয়ামী লীগের ফেলে যাওয়া লন্ডভন্ড অর্থনীতির যে অবস্থা, যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যে সংকট, জ্বালানি যে সংকট, বৈশ্বিক যে সংকট, সেই সংকটে দাঁড়িয়ে কিন্তু বিএনপি সরকার, নবগঠিত সরকার তাদের বাজেট ঘোষণা করতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকে অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ মুক্ত রাখার পক্ষে অধ্যাপক ডক্টর সেলিম জাহান। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গভর্নরের পেশা নয়, তার কর্মকাণ্ডই যোগ্যতার প্রমাণ দেবে। কর ভীতি নয়, আমার মনে হয় করের অনীহা আছে, এবং আমাদের মতো সাধারণ মানুষের অনেক সময় অনীহা থাকে যে আমি যে কর দিচ্ছি কিন্তু সেটার তো কোনো সেবা আমি পাচ্ছি না। অতএব আপনি কর দেবেন, সেবা পাবেন, সেটা যদি করা যায়। কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, সেগুলি ন্যায়ের মাধ্যমে তাদেরকে সেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে ব্যবসা পরিচালনা করে দেওয়ার সুযোগ না দিলে আমরা ভবিষ্যতে বাংলাদেশের যে বর্তমান যে আর্থিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদেরকে আরো বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিতর্কে বিজয়ী হয় ইস্টার্ন ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকাকে পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য নগরী করে তুলতে সরকারকে সহযোগিতা করতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর হাজারীবাগে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে তিনি বলেন, ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে মশা নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি সরকারের রয়েছে। এ সময় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, ঢাকাবাসীকে নিরাপদ ও সুন্দর নগর উপহার দিতে সবকিছুই করা হচ্ছে। রিপোর্ট করছেন জামিল হাসান শান্ত। ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে রাজধানীর হাজারীবাগে নিজ নির্বাচনী এলাকায় শনিবার মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা রেখে যেতে সবার সহযোগিতা চান তিনি। আমরা যদি সচেতন না হই, তাহলে সিটি কর্পোরেশনের উপর শুধু দায় দিয়ে আর বর্জ্য ব্যবস্থাপনার জন্য কয়েকজন কর্মকর্তা কর্মচারী যারা সিটি কর্পোরেশনে আছে তাদের উপর দায়িত্ব চাপিয়ে আমার মনে হয় যে সফল হওয়া যাবে না। আপনার নগর বিল্ড আপ করার ক্ষেত্রে আপনারও অনেক অবদান আছে, সেটা আপনাকে বুঝতে হবে, মানতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। এদিকে মগবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না যদি জনগণ এগিয়ে না আসে। তাই সমাধান আপনার আমার কাছে, সবার কাছে। কারণ আমি পরিষ্কার করব, আবার আপনি যদি দখল করেন, দখলটা কে করছে? বাইরে ইন্ডিয়া থেকে তো লোক আশা করতেছে। আমরা একদিক দিয়ে পরিষ্কার করি, আবার আরেক দিক দিয়ে দখল হয়ে যায়, আবার আরেক দিক দিয়ে পলিথিন ফেলানো হয়। এটার জন্য আমরা বলতেছি জনসচেতনতা দরকার। ডেঙ্গু মশা নিধনে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসক। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট মহানগরীর টিলাগড়ে কৃষকের হাট উদ্বোধন করে তিনি আরও বলেন, টিসিবির কার্যক্রম জোরদার করা হবে। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের
সংস্কৃতি দেশ থেকে দূর করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্থভোগী ছাড়াই সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে পণ্য বিক্রির সুযোগ পাবেন। প্রতিদিন সকালে টিলাগড় পয়েন্টে নির্ধারিত স্থানে এই বাজারের কার্যক্রম চলবে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ আসে, সেই জাহাজ আসার পরিমাণ প্রতিদিন প্রায় 100 থেকে 105-10টি জাহাজ। এখন সেটি একসময় শূন্যের কোঠায় নেমে এসেছিল, এখন 15টি করে জাহাজ আছে। যুদ্ধ যদি প্রলম্বিত হয়, এটির অভিঘাত তো সারা পৃথিবীতে পড়বে, আমরা তো আর পৃথিবীর বাইরে না। প্রলম্বিত হলে কি হবে সেটা আরেকটি বিষয়। এই মুহূর্তে যেন এটার অভিঘাত আমাদের মানুষের ক্রয় সীমার মধ্যে বা ক্রয় ক্ষমতার মধ্যে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন উপশমমূলক ব্যবস্থা নিচ্ছে। আগামী দিনে সেটি আপনারা দেখবেন। আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, সুশাসন জোরদার ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চার্টার্ড অ্যাকাউন্টসদের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার আইসিএবির 22তম সমাবর্তন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে 2022 থেকে 25 সালের মধ্যে বিভিন্ন সেশনে সিএ পরীক্ষায় উত্তীর্ণ 276 জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন তথ্যমন্ত্রী। নতুন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়ে নিজেদের কৌশলগত পরামর্শক ও আর্থিক খাতে নেতৃত্বের ভূমিকায় প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি। নতুন ইকোসিস্টেমের যে নতুন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আলিঙ্গন করা এবং এই চ্যালেঞ্জকে সাথে নিয়ে সভ্যতাকে, নিজের দেশকে এবং নিজের পেশাকে একই সাথে আপনাদেরকে সমৃদ্ধ করতে হবে। যশোরের ঝিকরগাছা উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেছে আকিজ কলেজিয়েট স্কুল। ফলে খুশি প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির কোঅর্ডিনেটর। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে মাসুদ রানার রিপোর্ট। 25 ফেব্রুয়ারি দেশব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে যশোর ঝিকরগাছা উপজেলার নাবারণে অবস্থিত আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত আকিজ কলেজিয়েট স্কুল ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ফলে স্কুলে বইছে আনন্দের বন্যা। এবারে প্রতিষ্ঠানটির 56 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে 29 জন ট্যালেন্ট পুলে এবং 27 জন সাধারণ গ্রেডে। আমি অষ্টম শ্রেণীতে 2025 সালে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। আমার অনুভূতি খুবই ভালো। ছাত্রীর অবদান সব থেকে বেশি। আমি নিয়মিত ক্লাসে আসতাম, স্যাররা অনেক ভালো করে পড়াতেন। তা সেটাই মূল কারণ আমার ভালো রেজাল্ট করার। তার পিছনে আমার নিজস্ব অনেক প্রচেষ্টা ছিল, আবার আমার বাবা মা অনেক সাপোর্ট করতেন। প্রতিবার যে একটা কম্পিটিশন থাকে, সব স্কুল থেকে বেস্ট স্টুডেন্ট আসলে যায়, সেই ক্ষেত্রে ওখানে কম্পিটিশন অনেক বেশি, সেই ক্ষেত্রে প্রিপারেশনও সেরকম অনেক বেশি নিতে হয়। আমরা ক্লাস থেকে যতটুকু পেয়েছি, বাসায় যতটুকু পড়েছি, আল্লাহর রহমতে সেটাকে আমাদের জন্য এনাফ ছিল, আমরা পেরেছি। প্রতিষ্ঠানটির কোঅর্ডিনেটর রবিউল হক বলেন, শৃঙ্খলার মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনার ফলেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল সম্ভব হয়েছে। ধারাবাহিকতা ফলাফলের এটা অব্যাহত থাকবে এবং আমাদের প্রিন্সিপাল সহ সকল শিক্ষকদের যে তাদের প্রচেষ্টার ফলে এটা হয়েছে। এই ফলাফল আসলে টিম রেজাল্ট। এই ফলাফল প্রাপ্তিতে শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরা সন্তুষ্ট বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। আমাদের শিক্ষার্থীরা তারা পরিশ্রম করেছে, আমাদের শিক্ষকরা তারা পরিশ্রম করে শিক্ষার্থীদের তৈরি করেছে এবং অভিভাবকরা আমাদের সহযোগিতা করেছে, যার ফলে এই অর্জনটি সম্ভব হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার অর্থ সংবাদ। দেশের বাজারে এসেছে Vivo 17F এবং Vivo 17 দুটি স্মার্টফোন। অত্যাধুনিক ফোন দুটি যে কোনো মুহূর্তকে স্মার্টভাবে ক্যাপচার করবে। Vivo V17 একই স্মার্টফোনে রয়েছে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা, যা 30x জুম স্ট্যাবিলিটি সহ ভ্রমণের ছবিগুলো হবে পরিষ্কার। সঙ্গে শটের স্থিরতাও নিশ্চিত করবে। এর AI ম্যাজিক, ল্যান্ডস্কেপ টাউন ও অরোরা স্টাইলের ভিজুয়াল ফিচার দিয়ে ছবি আরও আকর্ষণীয় হবে। মিউজ পার্পল ও অসান ব্লু দুই আকর্ষণীয় রঙে
আসা ভিভো V17 FI স্মার্টফোনে রয়েছে 7000 mAh ব্লু ভোল্ট ব্যাটারি এবং 90 ওয়াট ফ্ল্যাশ চার্জ। একই সাথে বাজারে আসা ফ্ল্যাগশিপ V17 মডেলটি 50 মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, 4K 60 FPS ভিডিও রেকর্ডিং যা শীর্ষমানের স্মার্টফোন অভিজ্ঞতা। মডেলটি নির্মাণে রয়েছে অ্যারোস্পেস গ্রেড 6 সিরিজ অ্যালুমিনিয়াম যা দেবে স্টাইল এবং শক্তির অসাধারণ সংমিশ্রণ। এবার আন্তর্জাতিক সংবাদ। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। স্থানীয় সময় শনিবার সকাল 6টা 7 মিনিটে তাদের বহনকারী অরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। 4 নভোচারী সম্পূর্ণ সুস্থ আছেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার নভোযান আর্টেমিস 2 নভোচারীরা ফিরে এসেছেন। দশ দিনের সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন তারা। সমুদ্রে অবতরণের পর আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইজম্যান ওরিয়ন জানান, অসাধারণ এই যাত্রায় সবাই স্থিতিশীল আছেন। নভোচারীদের ওরিয়ন ক্যাপসুল থেকে একটি নৌযানে নিয়ে মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজের মেডিকেল বেতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা নভোচারীদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা পরীক্ষার পর তাদের হিউস্টনের জন স্পেস সেন্টারে নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভোচারীদের পৃথিবীতে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। একই সাথে নভোচারীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। গত 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয় আর্টেমিস 2 নভোযান। রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোস এবং জেরেমি হ্যানসেন 4 নভোচারী অংশ নিয়েছিলেন এই চন্দ্রাভিযানে। 4 জনের মধ্যে জেরেমি কানাডার ও বাকি 3 জন যুক্তরাষ্ট্রের নাগরিক। মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে। চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 2,52,757 মাইল, যা 1970 সালের অ্যাপোলো 13 মিশনের রেকর্ড 2,48,655 মাইল ভেঙে দিয়েছে। নাসার কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযানে আর্টেমিস 2 পৃথিবীর 2 অক্ষপথ প্রদক্ষিণের সময় 11,17,515 কিলোমিটার এবং চাঁদের চূড়ান্ত ফ্লাইবাইয়ের 2,52,000 মাইল অতিক্রম করেছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। বিনা পারিশ্রমিকে 2 সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে দেশ জুড়ে আলোচিত চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজি অভিযোগ উঠেছে। স্থানীয় এক ব্যক্তি যুবদল নেতা পরিচয় দিয়ে এই দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, জোর করে ডিম ও চালের টেন্ডার নিতেন মইদুদ্দিন, তবে অতিমূল্যে তাকে টেন্ডার দিতে হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকৃতি জানালে চাঁদা দাবি করেন। এ ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদলের শীর্ষ নেতারা হাসপাতালে যান। একই সাথে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সাজ্জাদ জাহানের রিপোর্ট। শুক্রবার রাত 8:40 সিকেডি ইউরোলজি হাসপাতালের এক কর্মকর্তার বাসায় গিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় যুবদলের পরিচয় দানকারী মইনুদ্দিন। এর আগে বিভিন্ন সময় রাজধানীর শ্যামলীতে ডাক্তার কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালের সামনে চিকিৎসকদের বিরুদ্ধে মিছিল ও অকথ্য স্লোগান দিতে দেখা যায় মইনুদ্দিনের সহযোগীদের। তবে এই ঘটনায় রাতে যুবদলের শীর্ষ নেতারা ঘটনাস্থলে এসে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বিকেলে ডাক্তার কামরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, অতিমূল্যে টেন্ডার দিতে অস্বীকৃতি জানালে এই চাঁদা দাবি করেন মঈন। এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এটা থেকে টাকা রিটার্ন পাই না, এটা আমাকে চিন্তা করে করতে হয়। তখন আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন, তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে
জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয়ভীতি দেখান, এই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদলের শীর্ষ নেতারা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ধন্যবাদ জানান তিনি। রাত্রে নিউজটা হবে আমি জানতাম না, আমি ভাবছি বোধহয় পরে হবে, তবে তো এটা হয়ে যে এত হয়েছে পরে রাত্রে যখন ওনারা আসছেন তখন আমি আশ্বস্ত হলাম যে না, ব্যাপারটা বেশ সিরিয়াস। এবং ওনারা একজন ডিজিএফআই একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মানে ফোন করলেন এবং আমার সঙ্গে কথা বললেন। উনি বললেন তো যে আমরা অতি দ্রুত তাকে অ্যারেস্ট করে ফেলবো এরকম। তবে প্রশাসনকে পূর্বে জানানো হলেও যথাযথ ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। জমকালো আয়োজনে ময়ূরপক্ষী এন্টারপ্রেনার ও ইউথ কার্নিভাল 2026 এবং ময়ূরপক্ষী মেডেল অফ অ্যাচিভমেন্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে ময়ূরপক্ষী ফাউন্ডেশন ও ময়ূরপক্ষী ইন্টারন্যাশনালের উদ্যোগে ORS ইভেন্ট মিডিয়ার ইভেন্ট ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপক্ষীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহিত সুমন। এতে ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম ও ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, ব্যাংকার ও ময়ূরপক্ষীর পিস অ্যাম্বাসেডর রিফাত মাহবুব সাকিব, মটসের পরিচালক জেমস গোমেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্যাটাগরিতে স্ব পেশায় বিশেষ অবদানের জন্য দেয়া হয় মেডেল অব অ্যাচিভমেন্ট। সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক জয় বুলবুল, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, সাংবাদিক মোহাম্মদ রুবেল ভুইয়া, বাংলাদেশের আলোর সাংবাদিক হৃদয় খান, অভিনেতা সজল নুল, অভিনেত্রী কুসুম শিকদার সহ আরও অনেকেই বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এবার খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে প্রথম 2 ম্যাচের জন্য পাকিস্তানের বিপক্ষের দলটিকেই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে দলে একজন পেস অলরাউন্ডার অভাব বোধ করছে নির্বাচকরা। বিসিবিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান প্রধান নির্বাচক হাবিবুর বাশার সুমন। পরাগারমানের রিপোর্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেজন্য দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষাই করতে রাজি নন নির্বাচকরা। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজে জয় চাই টাইগারদের। তাই গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে খেলা দলটিকে অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা। আমরা যখন দলটা দেখেছি, দেখুন আমার উই হ্যাড এ সাকসেসফুল সিরিজ। লাস্ট সিরিজ যেটা আমরা মনে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পাননি একাদশে, সো এবং কিছু প্লেয়ার নতুন এসছে গত সিরিজে। সো আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। এবং দেখুন গত সিরিজে কিছু প্লেয়ার খেলেননি, আমরা আলাপ করেছি যারা খেলার সুযোগ পাননি। সো কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব নেই। ক্রিকেটারদের আত্মবিশ্বাস ধরে রাখতে এবং সবাইকে পর্যাপ্ত সুযোগ দিতেই আগের 15 জনকে নিয়ে দল সাজানো হয়েছে বলে জানান হাবিবুল বাশার। তবে ব্যাটিং লাইনে টপ ও মিডল অর্ডার নিয়ে অনেক কাজ করতে হবে বলেও মনে করেন তিনি। আমরা মানে বাংলাদেশ ইজ ভেরি ফরচুনেট যে আমাদের একটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু রোটেশন করলেও উই আর নট মিসিং মাচ, সেটা হলো পেস বোলিং ডিপার্টমেন্ট। সো এই জায়গাটা আমরা খুব ফরচুনেট যে এইখানটায় আমরা আসলে চেঞ্জ করলেও উই আর নট মিসিং মাচ। যেটা বেশি কনসার্ন টপ অর্ডার ব্যাটিং, মিডল অর্ডার ব্যাটিং, সেখানে আমাদের কনসার্ন আছে। তো সেখানে আমাদের সেল করা খুব দরকার। সেখানে ঠিক রোটেশন না, সেখানে আমরা কাউকে তৈরি করার জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করব। দল ঘোষণার সময় নির্বাচকরা জানান গত সিরিজে বাংলাদেশের পারফরমেন্স ছিল সন্তোষজনক, তাই পরবর্তী সিরিজে রিল্যাক্স থাকার জন্য দলে কোনো পরিবর্তন আনা হয়নি। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের সর্বোচ্চ মূল্য 2,500 টাকা আর সর্বনিম্ন দাম 200 টাকা। এই সিরিজে মিরপুর চট্টগ্রাম 2 ভেন্যুর টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সন্ধ্যা থেকে শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের টিকিট বিক্রি। বরাবরের মতো এবারও সব টিকিট কাটা যাবে অনলাইনে। এজন্য gobcbticket.com.bd ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাইদ স্ট্যান্ড 400 টাকা, ক্লাব হাউস 600 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি 1500 টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার স্ট্যান্ডের টিকিট কেনা যাবে 2500 টাকায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। যুদ্ধবন্ধে পাকিস্তানের মধ্যস্থতা ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা শুরু।
স্বস্তি ফেরেনি দেশের জ্বালানির বাজারে। চাপ সামলাতে রাজধানীতে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে সংকট, মন্তব্য বিরোধী দলীয় নেতার। দেশে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতার পরিবেশ অব্যাহত রাখবে বিএনপি। রুহুল কবির রিজভী। কাল শেষ হচ্ছে সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়নপত্র বিক্রি। হাম ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু। কাল থেকে সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ টিকার ক্যাম্পেইন জানালেন স্বাস্থ্য সচিব। এবং শিগগিরই চাঁদাবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামবে র্যাব। সারা দেশে সেক্টর ভিত্তিক 650 চাঁদাবাজের প্রাথমিক তালিকা প্রস্তুত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।